কোথায় রে মা তুই? এইদিকে একটু আয় তো মা। আমি এখন যেতে পারবো না মা, আমি স্কুলের পড়া রেডি করছি। উফ, পড়তে বসেও শান্তি নেই, সব সময় শুধু ডিস্টার্ব করতে থাকো। মারে এভাবে বলছিস কেন? আমি খুবই অসুস্থ রে, আজ রান্না বান্না করতে পারবো না। তোকে তো না খেয়ে স্কুলে যেতে হবে, তাই বলছিলাম কি মা তুই একটু রান্না বসিয়ে দে। ও সব রান্না বান্না আমি করতে পারবো না মা, আমি এখন পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত আছি, আর আমি কিছুই শুনতে চাই না, বুঝেছো? আমি যখন স্কুলে যাব তখন খাবার পেলেই হয়, এ আমি বলে দিলাম। ইস রে, কি একটা জ্বালায় পড়লাম, জ্বরে আমার শরীরটা একদম পুড়ে যাচ্ছে। মেয়েটা যদি না খেয়ে স্কুলে যায় তাহলে তো ও না খেয়ে অসুস্থ হয়ে পড়বে। এইদিকে আমার শরীরটাও ভালো না, এখন যে কি করি? মেয়েটা একটুও কথা শোনে না আমার, খুবই জেদ্দি মেয়ে, ওকে নিয়ে আর পারি না রে বাবা। এই কথা বলে অসুস্থ হালিমা বিছানা থেকে উঠে সে নিজেই রান্না করে, আর মিলি তার মাকে মিথ্যা কথা বলে আবারও ভিডিও দেখতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। আজ বেশ কিছু রান্না করতে পারবো না, শরীরে আমার একদম জোর নেই। আজ শুধু আলু ভর্তা আর ডিম ভাজবো, তাড়াতাড়ি ভাতটা রান্না করে ফেলি। এরপর হালিমা চুলায় ভাত উঠিয়ে দিল আর ভাতের ভেতরে কয়েকটা আলু দিয়ে দিল। ভাত রান্না শেষ করে ডিম ভেজে মিলির কাছে নিয়ে এলো। মিলি তখন মাকে আসতে দেখে ফোনটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেললো। উফ মা, কি যে করো না তুমি, আমার রুমে আসবে একটু বলে আসবে না? এভাবে কি হুট করে রুমে চলে আসে নাকি? কি যে বলিস না রে মা, মেয়ের রুমে ঢুকতে গেলেও কি আবার অনুমতি নেওয়া লাগে নাকি? কি যে দিনকাল পড়েছে আজকাল। নে মা, তোর জন্য ভাত নিয়ে এসেছি, খেয়ে নে। এ কি মা, শুধু আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? তুমি জানো না আমি মাছ মাংস ছাড়া ভাত খাই না, এসব আমি একদমই খাবো না। মারে এভাবে বলছিস কেন? আমি তো তোকে বললামই আমি অসুস্থ, আমি তো রান্না বান্না করতেই পারতাম না। তুই শুধু স্কুলে যাবি এর জন্য আমি রান্না করলাম, তুই আজকে এগুলো দিয়ে কষ্ট করে খেয়ে নে মা, আমার লক্ষ্মী মেয়ে, জেদ করে না মা। ঠিক আছে মা, আমি এগুলো দিয়ে খেয়ে স্কুলে যাব, তুমি এখন যাও এখান থেকে, আমাকে আর বিরক্ত করো না। ঠিক আছে যাচ্ছি, তুই তাড়াতাড়ি খেয়ে নে, আমি আবার গিয়ে শুয়ে পড়লাম। হালিমা এসব কথা তার মেয়ে মিলিকে বলে আবারও গিয়ে শুয়ে পড়লো। এদিকে মিলি আবারও ফোন দেখা শুরু করলো। আরো কিছুক্ষণ ফোন দেখে সে তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল। মাদ্রাসা যাওয়ার পথে ফাতেমা, মাইসা, মালিহা ওদের সাথে তার দেখা হলো। তারপর সেও ওদের সাথে মাদ্রাসায় চলে গেল। কিছুক্ষণ পর তাদের ক্লাসে সাবিহা ম্যাডাম চলে এলো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা এখন বসে পড়ো, আমি এখন তোমাদের ক্লাস নেব। এরপর সাবিহা ম্যাডাম বেশ কিছুক্ষণ তাদের ক্লাস নিল। তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, বাচ্চারা আজ তাহলে এই পর্যন্তই। আমি যে পড়াগুলো দিয়েছি তোমরা সেগুলো ভালো করে পড়ে আসবে, আর যে হাতের কাজগুলো দিয়েছি তা ভালো করে লিখে আনবে। আমি কাল এসে দেখবো কেমন। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই হাতের কাজ করে আনবো। এমন সময় মিলি দাঁড়িয়ে পড়ল। মিলির দাঁড়ানো দেখে সাবিহা ম্যাডাম বলল, কি ব্যাপার মিলি, তুমি কিছু বলবে নাকি? দাঁড়ালে যে। ম্যাডাম, আমি আজকে ক্লাস করতে পারবো না, আর কালকেও আসতে পারবো কিনা আমি জানি না। কি বলছো মিলি, এত তাড়াতাড়ি তুমি বাসায় চলে যাবে আর কালকেও আসবে না? বাসায় কি হয়েছে, কোনো সমস্যা? আমার মা খুব অসুস্থ ম্যাডাম, আমার মাকে সেবা করতে হবে। আপনি তো জানেন আমার বাবা শহরে থাকেন, আমার মায়ের পাশে এখন আমার থাকাটা খুব জরুরি। মায়ের সেবা যত্ন করতে হবে আমাকে, আমি ছাড়া তো আর আমার মায়ের কেউ নেই দেখাশোনা করার জন্য। কত সুন্দর কথা, আজকাল তো তোমার মতো মেয়ে দেখাই যায় না। এখনকার মেয়েরা মাকে মূল্যায়নই করে না, আর তুমি তো তোমার অসুস্থ মায়ের সেবা করতে চাচ্ছ। যাও যাও, তুমি এক্ষুনি বাসায় যাও, আল্লাহ তোমাকে নেখায়ের দান করুক। ধন্যবাদ ম্যাডাম, আপনি একমাত্র ব্যক্তি যিনি সহজেই আমার কষ্টটা বুঝতে পারলেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই কথা বলে মিলি তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে মিলি নিজেই নিজেকে বলল, ম্যাডামকে কেমন বোকা বানালাম, ম্যাডাম আমার চালাকি বুঝতেই পারলো না। যাই হোক বাবা, অনেক মজা হবে আজ। এখন সামনের পার্কে গিয়ে 10 টাকার বাদাম নিব, চুপি চুপি বাদাম খাবো, আর ফোনে টিকটক ভিডিও দেখবো। স্কুল যখন ছুটি হবে তারপরে আমি বাসায় চলে যাব। এখানে কেউ আমাকে ডিস্টার্ব করে নেই বাবা, আর বাসায় তো মা একটু পরপর এসে চেঁচামেচি করে। যেই বলা সেই কাজ। মিলি 10 টাকার বাদাম কিনে নিয়ে পার্কে বসে বাদাম খায় আর ফোনে টিকটক ভিডিও দেখে। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়।
স্কুলও ছুটি হয়ে যায়। মাইসা, মালিহা, ফাতেমা স্কুল থেকে বাড়ির দিকে রওনা দেয়। পথে যেতে যেতে ফাতেমা মাইসাকে বলে, বুঝলে মাইসা, মিলির মা নাকি খুবই অসুস্থ, আর মিলির বাবাও তো বাসায় নেই। মিলি তো ছোট মানুষ, চলো আমরা মিলির মাকে দেখে আসি। তাকে দেখতে যাওয়াটা আমাদের কর্তব্য। ঠিকই বলেছ ফাতেমা, আমাদের মিলির মাকে দেখতে যাওয়া উচিত। সবাই মিলে মিলির মায়ের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলা উচিত। তা না হলে তো মিলিও স্কুলে আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ মাইসা। তোমরা এখান থেকে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ওই বট গাছের নিচে চলে এসো। আমরা সবাই মিলে সেখান থেকে একসঙ্গে যাব। এই কথা বলে সবাই যে যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফাতেমা তার মাকে বলল, শুনেছো আম্মি জান, মিলির মা নাকি খুবই অসুস্থ। তুমি তো জানোই মিলির বাবা শহরে থাকে। মিলি ছাড়া মিলির মায়ের আর কেউ নেই। তাই আমরা বান্ধবীরা মিলে মিলিদের বাসায় যেতে চাই। হায় আল্লাহ, কি বলছো মা ফাতেমা? এখন তো আমাদের মিলিদের পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ আম্মি জান, আমরা সবাই গিয়ে আন্টির সেবা যত্ন করব। ঠিক সিদ্ধান্ত নিয়েছো মা, তাড়াতাড়ি যাও, দেরি করো না। ফাতেমা ফলমূলের ছুরিটা হাতে করে নিয়ে চলে গেল। বটগাছের নিচে গিয়ে দেখলো মাইসা, মালিহা ওরাও চলে এসেছে। তারপর তিনজনে মিলে রওনা হলো মিলির বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে তারা মিলিকে ডাকতে লাগলো। মিলি, মিলি, আন্টি, আন্টি, বাসায় কেউ আছে? কি বলছো কি ফাতেমা? বাসায় কেউ থাকবে না কেন? মিলি তো নিজেই বলেছে ওর মা অসুস্থ, আর মিলি তো বাসায় এসেছে ওর মায়ের সেবা করার জন্য। আমার মনে হয় কি মাইসা, মিলির মা মনে হয় অনেক অসুস্থ, তাই মিলি তাকে নিয়ে হাসপাতালে গেছে। এজন্যই হয়তো দরজা খুলছে না। আমাদের এখন হাসপাতালে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের হাসপাতালে যাওয়া দরকার। তাড়াতাড়ি চলো, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারই ফাতেমা, ওই দেখো মিলি ওখানে। কি বলছো কি মাইসা? মিলি পার্কে থাকবে কেন? ওই দেখো ফাতেমা, ওটা তো মিলি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মিলি মনে হচ্ছে। রিক্সাওয়ালা চাচা, তাড়াতাড়ি রিক্সাটা থামান, থামান। তারপর ওরা সবাই মিলে রিক্সা থেকে নেমে মিলির কাছে গেল আর মিলিকে গিয়ে বলল, রাজিতা হৃদয়ের কি ব্যাপার মিলি, তুমি এখানে কেন? তুমি না একটা ক্লাস করার পরে স্কুল থেকে চলে এসেছো? তুমি বাড়িতে না গিয়ে এখানে কি করছো? আমরা তো তোমাদের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কেউ বাড়ির দরজা খুললো না। আন্টি কোথায় মিলি? ফাতেমা, আমার মা তো বাড়িতেই আছে। আসলে বাড়িতে মায়ের যন্ত্রণায় আমি ঠিক করে একটু টিকটক ভিডিও দেখতে পারি না, তাই এই পার্কে বসে নিরিবিলিতে একটু মজা করে টিকটক ভিডিও দেখছিলাম। হায় আল্লাহ, এটা তুমি কি করেছো মিলি? তুমি তোমার মায়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলেছো, আর স্কুল ফাঁকি দিয়ে এখানে পার্কে বসে থেকে টিকটক ভিডিও দেখছো? না ফাতেমা, আমি আমার মায়ের অসুখ নিয়ে মিথ্যা কথা বলিনি। আমার মা সত্যিই অসুস্থ, কিন্তু আমি স্কুল ফাঁকি দিয়ে এখানে পার্কে বসে টিকটক ভিডিও দেখছি, এটা সত্যি। কিন্তু মিলি, তোমার মা যদি সত্যি অসুস্থ হয়ে থাকে তাহলে তো তিনি তার ঘরেই আছেন। কিন্তু আমরা তোমার বাসায় গিয়ে এত ডাকাডাকি করলাম, তাহলে তিনি দরজা খুলে দিলেন না কেন? তাহলে কি আন্টি মারা গেছেন? এইসব তুমি কি বলছো ফাতেমা? আমার মা মারা যাবে কেন? আমার মা তো বাড়িতেই আছে। তাহলে মিলি, আমরা এত ডাকাডাকি করলাম কিন্তু আন্টি দরজা খুললো না কেন? তাহলে কি আন্টির সাথে খারাপ কিছু হয়েছে? তারপর তারা সবাই রিক্সা করে বাড়িতে চলে গেল আর মিলির কাছে থাকা বাড়ির অন্য আরেকটি চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। তারপর মিলির মায়ের রুমে গিয়ে তারা দেখলো মিলির মা সত্যি সত্যি মারা গেছে। এই দৃশ্য দেখে তো তারা সবাই কান্নায় ভেঙে পড়লো। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হয়ে গেল? আমার মা আমাকে একা রেখে দুনিয়া থেকে চলে গেল। আমি এটা কি করেছি? আমি যদি স্কুল থেকে ছুটি নিয়ে সোজা যদি বাড়িতে চলে আসতাম আর ঠিক সময় মাকে হাসপাতালে নিয়ে যেতাম, তাহলে আমার মায়ের এই অবস্থা হতো না। আমি একটা খুনি, আমি অপরাধী। আমার জন্যই আমার মা মারা গিয়েছে, আমার জন্যই
আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল। মিলির মা যে মারা গিয়েছে এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো। খবর পেয়ে মহল্লার সকলেই সেখানে চলে এলো। মিলির মায়ের এমন করুণ মৃত্যু দেখে মহল্লার সবাই আফসোস করতে লাগলো আর দাফন কাফনের ব্যবস্থা করলো। মিলির মা না থাকায় মিলির বাবা মিলিকে নিয়ে শহরে চলে গেল। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, মোবাইলে আসক্তি, বাবা মার কথা না শোনা আর মিথ্যা কথা বলা, এগুলো কিভাবে মানুষকে ধ্বংস করে দেয়। আজ মিলির সামান্য একটা ভুলের কারণে তার মায়ের মৃত্যু হয়ে গেল। যদি মিলি ঠিক সময়ে তার মাকে হাসপাতালে নিয়ে যেত এবং তার সেবা করাতো, তাহলে হয়তো তিনি এখনো সুস্থ থাকতে পারতেন। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে কখনো কোনো অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো না, মোবাইলে অতিরিক্ত আসক্ত হব না এবং সবসময় বাবা মার কথা শুনবো। তাহলে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। ভালো থেকো তোমরা সবাই। আজ তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।